হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বদলি হজের ধারা ৩ ব্যক্তিকে জান্নাত দান করবেন, যে পাঠাবে, যাকে পাঠাবে এবং যার বদলে পাঠাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের নিত্য নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই তো বন্ধুরা, শুরুতেই কিন্তু কাজের ধরন দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার লাভ ইয়ার ভিউয়ার্সরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই তো দেখো, শুরুতেই কিন্তু আজ পাস্তার একটা আইটেম চলতেছে, ধুমধারাক্কা আইটেম যেটাকে বলা চলে। আর এখানে আমি 3 ধরনের নিয়েছি নুডলস, আরটা হচ্ছে ফ্ল্যাট নুডলস, আর হচ্ছে তোমার পাস্তার 3টা কাটিং আর কি। তো সব কিছু মিলিয়ে যেভাবে করে নিয়েছি। আর গ্যাসের পরিমাণটা খুবই কম ছিল, অনেকটা সময় লেগেছে এটা রান্না করতে। খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। এই তো দেখো, এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সেট করে দিচ্ছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলবে পাস্তার রেসিপিটা, কারণ অনেকে অনেক ধরনের পাস্তা রান্না করে। এটার মধ্যে যদি হোয়াইট সসটা দেওয়া যায় অথবা তোমার চিজ দেওয়া যায়, তাহলে মনে হয় কি আরেকটু বেশি বেটার হয়। এক একজন এক এক রকম, বাট এভাবে রান্না করলেও কিন্তু আমি কিন্তু চিকেন দিয়ে রান্না করেছি। আর হচ্ছে তোমার দিয়েছিলাম এটার মধ্যে ক্যাপসিকাম সবুজটা, কিন্তু এটা আর কি দেখাতে পারি নাই, সব আসলে ব্যস্ততা। আবার ছেলের যেহেতু সুন্নতে খাতনা করা হয়েছে, আসলে এত ব্যস্ততা মানে কি বলবো। তারপরে তোমাদের সাথে ভিডিও মিসিং করতে চাইতেছিলাম না, ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি। আর এই তো এখানে কিন্তু নেহারির আয়োজন চলতেছে, ছেলে নেহারি খাইতে চাইছে। মানে এখন ছেলে একটু অসুস্থ, প্লাস হচ্ছে যখন যতটুকু আবদার করে সব সময় সব মারাই চায়, তার সন্তানের আবদারগুলো তার কাছে অনেক কিছু পূরণ করার। তো কয়েকদিন যাবতই বলছিল নেহারির কথা, তো আজকে তো একটু নেহারি রান্না করলাম। আর হচ্ছে তোমার এখানে সবজি আর ভাজি একসাথে মিক্স করে। ছেলে পরোটা বেশি পছন্দ করে, আর আমরা রুটি পরোটা কিনে এনেছি। আমি একটু খেয়ে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি, কারণ জানোই তো খাবার আমি যাই খাই না কেন বা দেখি না কেন, আমার এখান থেকে আগে একটু টেস্ট করতে বেশি বেটার মনে হয় বা একটু ভালো লাগে, যেহেতু আমি সোসা না সুসি। আর এই তো এখন কিন্তু আমি একটু একটু করে সব কিছু সেট আপ করে নিচ্ছি, যেহেতু মোটামুটি সকালটা হয়ে গেছে, খাবারের সময় হয়ে গেছে, ছেলেকে উঠাইছি। আর এখন আমি সব কিছু রেডি টেডি করে নিচ্ছি। আর এখানে একটু নিচ্ছি পায়েস, শাশুড়ি মায়ের ভালোবাসার যে পায়েসটা দিছিল। আর পায়েস কিন্তু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত, আমরা সবাই জানি। তো আমি খাওয়ার পর চেষ্টা করি মিষ্টি খাইতে। মিষ্টি যদি না থাকে ওই ক্ষেত্রে আমি একটা খেজুর খেয়ে নিই। যাই হোক, যদি কিছু না থাকে তাহলে তো তখন অপশনই থাকে না। আর এই যে আমি আমার কিচেনটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজ কিন্তু কিচেনের সব কিছু উল্টায় পাল্টায় ধুইয়া পুইছা একবার নতুন বাসার মতো করে ফেলবো। যখন আমরা নতুন একটা ফ্ল্যাটে ইনভলভ হই বা আসি ভাড়াটিয়া বাসায় যেটাকে বলা হয়, বাড়ি ভাড়ায় আসলে তখন যে প্রসেসে, এই জন্য আমি একটা ক্লিনজিং তৈরি করে নিয়েছি। ডিটারজেন্ট দিয়েছি, স্যাভলন দিব, যেহেতু আমি একবারে নিট ক্লিন করব। তো আমি জীবাণুনাশকের ক্ষেত্রে আর কি এই সাবলুন দিয়ে দিচ্ছি। আর এখানে ভিনেগারটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আর ক্লিনজিংটা তো আমরা সবাই বানাইতে পারি, তাই তেমনভাবে আর কি এটা শো আপ করলাম না বা দেখানোর চেষ্টাও করি নাই। আর এখন দেখো, আমি কিন্তু সব কিছু বের করে দিয়েছি পাকের ঘরে যা ছিল। আর আমার পাকের ঘরে কিন্তু এমনিতেই আমি হালকা পাতলা সবসময় বলি জিনিস কম রাখি, যাতে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি পুরো পাকের ঘরটাকে কয়েকদিন পর ক্লিন আউট করে রাখতে পারি, আমার কষ্ট কম হয়। আর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। আর এই তো আমি কিন্তু একে একে করে এই দেখো একটা হ্যান্ড গ্লাভস পরে নিছি। ওই হ্যান্ড গ্লাভসটা যেহেতু মনে হয় কোনো কিছুর মধ্যে ভুইরা ফালাইছি, তাই খুঁজে পাই নাই। তো এই একটাই হ্যান্ড গ্লাভস দিয়ে অনেক কষ্ট করে, যেহেতু আমার হাতের স্কিনটা অনেক সিনথেটিক হয়ে গেছে, পার্লারে যখন চুলের স্ট্রেট করতাম, সিল্ক পাম্প করতাম, আমি কি করছি বোকার মতো মেডিসিনগুলি ধইরা কাজ করি নাই, মানে এমনভাবে হ্যান্ড গ্লাভস না পরে সরাসরি মেডিসিন হাতে লাগাই দিছিলাম। এই কারণে আর কি হয়েছে, আমার হাতের স্কিনটা, ত্বকটা আর কি নষ্ট হয়ে গেছে। এখন আমি ফেস করতেছি আসলে যে কোনো জিনিস মানে মারাত্মক বা ডেঞ্জারাস যেটা ফেস বা স্কিনের জন্য ক্ষতি, সেটা থেকে দূরে থাকে আমি মনে করি বেটার। ওই যে বলে না, বিপদে পড়লে আসলে কিছু বোঝা যায়। যেহেতু আমি এখন ফেস করতেছি, রিয়েলাইজ করতেছি, তো আমি এখন বুঝতে পারতেছি সেটা আমার জন্য আসলে বেটার ছিল না। আমি জানতাম, তারপরও মানি নাই। দেখছো, জানা জিনিস না মানলেও কিন্তু বিপদ। আর এই তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার যে ক্লিনজিংয়ের ব্যাপারটা তোমরা সবাই সবার মতো করে ক্লিন আউট করে থাকো, যে যার বেসিসের মতো। বাট আমি এভাবে ট্রাই করি অলওয়েজ, যে ঘরোয়াভাবে ঘরোয়া জিনিস দিয়ে যেভাবে সব কিছু পরিপাটি করে রাখা যায়। আর এই জন্য আমি এভাবে করেই আমার কিচেনটাকে একবারে ফুলফিল আপভাবে ক্লিন আউট করব। যেমন মনে হবে, ফার্স্টেই বলেছি, ফার্স্ট লুক দেখলে মনে হবে আমি আজ হয়তো এই বাসায় নতুন এসেছি, এই বাসায় আমি উঠবো, কিচেনটা আমার এমন হয়ে যাবে। আর আমার কাছে খুব ভালো লেগেছে সব কিছু ক্লিন আউট করার পর। আর এই তো দেখো, আমি কিন্তু এখন পুরো কিচেনটাকে আর নিচের যে কাউন্টার টপ, উপরের কাউন্টার টপ, পার্ট বাই পার্ট আমি ক্লিন আউট করে নিব। আর যেহেতু আমি কথা বলতে বলতে অনেকটা পর্যায়ে এসে পড়েছি, তো আমি আমার ফার্স্টেই আমার প্রত্যেকটা লাভ ইয়ার ভিউয়ার্স এবং ভাইয়া আপুরা আছে বা আমার সাধারণ দর্শক যারা আছে, সবাইকে বলছি
ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবা, কেউ স্কিপ করবা না। আর এই তো দেখো আমি কিন্তু এখানে কাপড় দিয়ে করে রেখেছি যাতে পানিটা নিচে একবারে ফ্লোরে পড়ে না যায়, তাহলে কিন্তু ফ্লোরে অনেকগুলি পানি জমবে, আমার উঠাইতেও কষ্ট। আমি আসলে কাজ করব এমনভাবে টেকনিক অ্যাপ্লাই করে কাজ করব যাতে আমার পানিটা দিয়ে কিচেনটা নোংরা বেশি না হয় আর কাজ করতে কষ্ট না হয়। তো আমি যেখানে যেখানে পানির পড়ার একটা সম্ভাবনা থাকে সেখানে হয়তো পাত্র রাখি, নয়তো কিছু কিচেন টাওয়াল বা কিচেনের কাপড়গুলি দিয়ে রাখি যাতে ওইটা শুষে নিয়ে যায় এইভাবে। আর এই যে চুলা তল বা নিচে যেটা দেখো আমি কিন্তু গতকালকে যে রান্না করছিলাম রাত্রে আর আজকে সেটা আর কি ক্লিন করি নাই, যার কারণে একটু হার্ড হয়ে গেছে, আর কোনো কাগজও দেই নাই, ব্যস্ততার কারণে আসলে এভাবে দেওয়া হচ্ছে না। তাই আমি এটাকেও একবারে ভালো করে বললাম না, একবার A to Z, জাস্ট শুধু আমার চুলাটা খোলা বাকি ছিল, এছাড়া আমি সব কিছু কিন্তু কিচেন থেকে বের করে দিয়েছিলাম। যেহেতু আমি গ্যাস লাইনটা খুলতে পারি না, অফ করতে পারি না, সো এটার রিস্ক আমি নিতে চাচ্ছিলাম না। আর আমার একটু মানে কি বলবো, ছেলের পিছনে সময়, মোবাইলের পিছনে সময়, প্লাস হচ্ছে নানাভাবে মানে সময় দিতে হচ্ছে মেশিনের পিছনে, আর কি বলবো সংসারের পিছন তো আছেই, ছেলে আছে, যার কারণে নিজে একটু খুব ক্লান্ত আর অসুস্থ বোধ মনে করছি আজকে। আর এই দেখো আমি কিন্তু এখানে তোমার একটু হাতে দিয়ে নিয়েছি লোশনটা, ওই যে ওয়েটলেস লোশনটা ছিল, যাতে আমার হাতটা একটু জ্বালাপোড়া করতেছিল, আসলে গ্লাভস পরে আসলে চাইলেও কাজ করা হয় না। আর গতকাল একটা আপি কোশ্চেন করেছিল, বা কোশ্চেন না বলছিল, লোশনটা তো আমি কোটোই রাখতে পারি, তুমি হয়তো ভিডিওটা ভালো করে দেখো নাই, কোটা অনেকে কী করে মাঝখানটা কাইটা রাইখে একটা বাটিতে ঢাইলা লয় আটকানো মুখায়, বাট আমার ওটা কাটার প্রয়োজন হয় না, যেহেতু আমার ওইটার চাপ দিয়ে যে সিস্টেম ছিল, মানে চাপ দিলেই পড়তো, কিন্তু ওই লকটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার ওইটা ওইখানে রাখলেও কোনো লাভ হতো না, নিতে কষ্ট হতো। যেহেতু আমি একটু পরপরই হাতে ইউজ করি, সো আমি ভাবছি এটা আমার জন্য বেটার অপশন। আর তুমি হয়তো বেশি টেকনিক জানো আপু, বা অনেক বেশি বুঝো আমার থেকে, আসলে এক একজন এক এক টেকনিক অ্যাপ্লাই করে, তো তো আসলে কিছু মনে করার নাই, কারণ সবার কেউ কোনো কিছু ভালো দেখবে, কেউ কোনো কিছু হচ্ছে শিখিয়ে দিবে, আর আমরা এখানে শিখতেই আসছি, এখানে মাইন্ড করার কিছু নাই বা কেউ কিছু ভাবার কিছু নাই, ঠিক আছে। আর এই দেখো আমি কিন্তু উপরের কাউন্টার টপটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। টেকনিক অ্যাপ্লাই আসলে আমরা এক একজন এক একভাবে করে থাকি, যেহেতু আমরা গৃহিণীরা সৃজনশীল ক্ষমতার অধিকারী বেশি হয়ে থাকি, কারণ যেহেতু সংসারের জীবনটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের বাড়িতে সংসারটা তো ওইভাবে বুঝি না, শ্বশুর বাড়ি বা নিজের সংসার যখন হয় তখন আমরা ওইভাবে বুঝতে পারি, রিয়েলাইজ করি, তখন আমরা সবাই কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে কোন কাজটা সহজভাবে সুবিধাভাবে করা যায় আমরা অলওয়েজ ওইভাবে চিন্তা করে থাকি, যার কারণে কিন্তু আমরা আমাদের কাজের ধরনটাকে সহজ করে একটু রেস্ট নিয়ে নিজের জন্য সময় বের করি, অথবা কখনো ঘুমাই, কেউ বই পড়ি, কে হচ্ছে ঘুরতে যায়, কেউ হচ্ছে মনে করে নিজেকে একটু টাইম পাস করার জন্য কারোর সাথে আড্ডা দিই, এক একজন এক একভাবে করার চেষ্টা করে, নিজেকে মোটিভেট করার চেষ্টা করে। আর শত কাজের মাঝে, ব্যস্ততার মাঝে কিন্তু কখনো আমরা ক্লান্ত হই না, কারণ একটাই কারণ, এটাকে আমরা নিজের মতো করে ভালোবেসে করে নেই, তার কারণে কিন্তু আমরা গৃহিণীরা কখনো মানে মনটাকে নষ্ট বা ক্ষুণ্ণ করি না। যাই হোক ভিউয়ার্স, আমার কিন্তু অনেক কমেন্টস আসছে, আর গত ভিডিওতে কিন্তু আমার ভিউ আপুরা যারা ভাইয়ারা ছিল, আসলে আমি কাউকে তেমন ভালোভাবে দেখি নাই, যে আমার গত ভিডিওতে আসলে কোনো ভিউই হয় না বলতে গেলে চলে, ডাউন ভিউ, কি বলবো, যেহেতু আমি একটু ব্যস্ত, আমি সবার ভিডিওটা আমি সুযোগ সুবিধা মতো দেখে নিয়েছিলাম, কিন্তু মানে ফ্রি হওয়া না পর্যন্ত আসলে আমি আমার ওই চ্যানেলের কাজগুলো আসলে এইভাবে কমপ্লিট করে দিতে পারছি না। যাই হোক, আর এটা বলবো না যে সবাই সবাইকে সাপোর্ট করবে, সবাই সবার ভিডিওগুলি দেখার চেষ্টা করবে, যখন কেউ বুঝে যাবে, রিয়েলিটি যখন বুঝবে, সবাই ওরকমভাবেই ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আর এত সুন্দর সুন্দর কমেন্টস করছে আমার আপুরা, আর আমার ছেলের জন্য, আবদুল্লার জন্য এমন কোনো আপু নাই যে দোয়া না করছে, আমার কাছে খুবই ভালো লাগছে আমিও দোয়া করি পৃথিবীর যত বাবা আছে, মা আছে, ছেলে সন্তান যে আছে, সবাইকে সুস্থ রাখুক। আর একটা কমেন্টস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে একটা আপি বলছিল, সেইখানে আমি নামটা এখন বলবো না, কারণ তার কমেন্টসটা আমার মনটা ছুঁয়ে গেছে, কারণ সে যখন তার ছেলের সময় এরকম হয়েছিল, তখন সে জায়নামাজে বসেছিল, না আসা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করছে, অনেক কিছু চিন্তা ভাবনা করছে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করছে আপু, তোমারকে ছেলেকে সুস্থতা দান করছে, আমিও চাই আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর এমন একটা সময় আসলে যার হয় সেই বুঝে, আর ছেলেদের ক্ষেত্রে তো এটা ফার্স্ট হয়, আর আমার হচ্ছে যেহেতু আবদুল্লাহ বড় ছিল, আমার দুইটাই ছেলে, আমার তো কোনো মেয়ে নাই, বাট আমার ছেলের এই ফার্স্ট সুন্নতে খাতনার ক্ষেত্রে আমি একটু ডাউট ফিল করছি, যেহেতু আমি একা থাকি, আমার শ্বশুর শাশুড়িও দূরে থাকে, আর এখানে যেহেতু ডাক্তার হিসেবে করা হয়েছে, যার কারণে তারা আমার ছেলেকে নিয়ে আসার পর হসপিটাল থেকে তখন তারা আসছে, তারপরে সব দায়িত্বগুলি যেভাবে হোক পালন করছে, তারপরে একাভাবে সব কিছু হ্যান্ডেলিং করলে একটু ঘাবড়ে যাই। আজকেও ছেলেকে নিয়ে সকাল থেকে 2-4 ঘন্টা বসেছিলাম, কারণ এটার নিয়ে তার ব্যথা যন্ত্রণা, যখন মার কইয়া ডাক দেয়, আসলে এত চিৎকার দিয়া তখন যেন কলিজার মধ্যে লাগে। আর সবাই আবদুল্লার জন্য অনেক দোয়া করছো, কি বলবো আপু, আমার আর কোনো বলার কোনো ভাষা নেই, কারণ এত ভালোবাসা পাইছি, যে কয়জনেরটাই পাইছি, কয়েকজনে না, অনেকের পাইছি।
এই তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজের শেষ ফিনিশিংয়ে চলে এসেছি প্রায়, যেহেতু কিচেনের যে দরজার পাশেই আছি। এখানে ক্লিন করে নিচ্ছি। গলাটাও একটু ভাঙা ভাঙা, মানে আমার একদম শরীরটা মোটেও ভালো না, বুঝতেই পারছো শরীরের উপরে দিয়ে কী যাচ্ছে নিজেও জানি না। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবে। আমার লাভিয়ার আপুদের এবং ভাইয়াদের যারা যারা আমার কাছে অ্যাড আসো বা আমার সাথে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। কারণ আমি কারো নাম বা কারো কিছুই বলতে পারতেছি না, সবাই এত ভালোবাসা দিচ্ছে। হয়তো দেখা যাচ্ছে কারো চ্যানেলের কয়েকটা ভিডিও মিসিং হয়ে যাচ্ছে, একদিন বা 2 দিন পরে আমি তার চ্যানেলটা ভিজিট করতেছি। প্লিজ কেউ রাগ করবা না, যেহেতু আমি বলছি আমি আরেকটা মোবাইল নিয়ে জিমেল খুলে আমি ডাবলভাবে সবার ভিডিওগুলি সব যা আছে কভার করে দিব ইনশাল্লাহ। আর একটু ব্যস্ততা থাকতেই আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবে। কারণ ব্যস্ততা সবার জীবনেই থাকে। আমি জানি না আমি যে সিচুয়েশনটা হ্যান্ডেল করতেছি বা হ্যান্ডেলিং অবস্থায় আসি, ঝুলেই আসি একটা সিচুয়েশনের মধ্যে। এত কিছুর মাঝে যে আমি নিজেকে ঠিক রেখে তোমাদের সাথে সব কিছু টুকিটাকি করে একটা লেন্দি ভিডিওর মতোই আর কি শেয়ার করতেছি। আমার জায়গা থাকলে কিন্তু কে পারবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু এরকম ধৈর্য শক্তি আল্লাহ সবাইকে দেখ। আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য শক্তি দেয়, আমাকে আরও হেদায়েত দান করুক, আমিন। এইভাবে আমি সবাইকে আবারও বলছি, তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো, আর আমিও দোয়া করি তোমরা যেন তোমাদের সবার লক্ষ্যে এবং চিন্তা ভাবনায় পৌঁছে যেতে পারো। আর এই তো ভিউয়ার্স দেখো, আমি কিন্তু আমার এই যে কাউন্টার টপের স্পেসটা, তারপর হচ্ছে কিচেনের নিচের কাউন্টার টপ, প্লাস হচ্ছে সব কিছু দেখো একবারে ক্লিন আউট করে নিয়েছি। আমার কাছে এত সুন্দর লাগতেছিল দেখতে, যে মনে হচ্ছে কি নতুন বাসায় আমি আসছি। জাস্ট শুধু ময়লার ঝুড়িটা ছিল আর এখানে একটা সাবানের ইটাই ছিল, সোপ বেসিসটা ছিল। এই তো বন্ধুরা, আর তেমন কিছু না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় আমার এই কিন্তু প্রতিদিনের ভিডিও জার্নি শুরু এবং শেষ হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।